আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মাছগুলা গতকাল রাত্রে নিয়ে এসেছিল, তো সেই মুহূর্তে কুটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, তো সেই কারণে এটা আর ক্যামেরা করা হয়ে ওঠেনি। তো আমি তো কন্টেনার করেই মাছগুলা রাখি, পলি ব্যাগে রাখি না। পলি ব্যাগে রাখলে বিভিন্ন রকমের সমস্যা হয়, হয়তো ফ্রিজে রাখলে একটু জায়গাটা বেশি লাগে, তো আমি আগে কন্টেনারে রেখে তারপর যদি দেখি এক্সট্রা কিছু মাছ আছে তো সেগুলো পলি ব্যাগে রাখি। তাছাড়া আমার রাখতে ইচ্ছা করে না। যাই হোক, মাছগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে। তো এখন তো শরীর ছাড়াই গেছে, তো মাছগুলো আগে উঠিয়ে নিলাম। আর ভিজিয়ে রেখে তো রুটি করেছি, ডিম ভাজি করেছি, আলু ভাজি করেছি। তো আমার হাজব্যান্ড তো নিয়ে চলে গেছে টিফিনের জন্য, আর আমার ছেলে টিফিনের জন্য দিয়ে দেব। আমার হাজব্যান্ড খেয়ে যায় না অফিসে, সেই কারণে উনি সাথে করে নিয়ে যায়, যাতে ওখানে যেয়ে সকালের নাস্তাটা করে নিতে পারে। এই কচুর শাকগুলাও রাত্রেই আনছিল, তো উনি যখন এনেছে তখন কিন্তু মোটেও টাটকা ছিল না, ঠিক এইভাবেই এনেছে প্যাকেটের ভিতরে। আর এটা নিহারে রাখতেও আমিও ভুলে গেছিলাম রাত্রে, অত মাছ টাছ কুটে ধুয়ে তো এটার কথার মনেই নাই। তো সকালে উঠে দেখি বাইরে এটা রয়েছে, তো তখন মনে হলো যে হ্যাঁ, কচুটা আজকে রান্না করব। আর যদি একটা দিন লেট করি তাহলে কচুটা আর খাওয়ার মতো থাকবে না। অনেক দিন পর কচুর শাকটা খাবো। অনেক আগে খেয়েছি, প্রায় বছরখানিক মতো আগে হবে। যে আমরা যখন আমার পুরাতন বাড়িতে ছিলাম তখন কিন্তু এটা প্রায় খাওয়া হতো। ওইটা যেহেতু অনেকটা গ্রামের ভিতরে আর আশেপাশে বেশ জায়গাও ছিল, কচু হতো। তো সেই কারণে মাঝে মধ্যে কেটে রান্না করতে পারতাম। আর এইখানটা তো একদমই তেমন না, একদম ঘরের থেকে তেমন একটা জায়গাও নাই যে আমি কিছু করব। আর কচু জিনিসটা করতে গেলে একটু পানিরও প্রয়োজন হয়। তো যাই হোক, আমি আজকে কচুর শাকটা শুধু একটু রসুন ফোড়ন দিয়ে তারপরে কচুর শাকটা ভাজি করে নিব। আর কচুর শাকটা আমার কাছে আঠালো না করে যদি একটু হালকা মানে থলথলে ভাব থাকে তাহলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। আর আমার শাশুড়ি মায়ের হাতে কচুর শাক রান্না কিন্তু ভীষণ মজাদার। সেটা উনি আসলেই আমি বলি আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসতে, কেননা ওনার হাতে রান্না খেতে আমার খুবই ভালো লাগে। অভাব অনেক কাছ থেকে দেখেছি আমি। আমি যখন ছোট ছিলাম তো আমাদের বাসায় একটা মহিলারা ভাড়া থাকতো। তো ওনাদেরকে সবসময় দেখতাম যে ওনার দুই মেয়ে আর একটা ছেলে ছিল। তো দুইটা মেয়ে প্রতিদিন স্কুল থেকে আসার সময় কচু গাছ উঠিয়ে নিয়ে আসতো। কচু গাছের যে ডাঁটা হয় বা পাতা হয়, যাই হোক কচু বলতে উঠিয়ে নিয়ে আসবে। আর ওইটা নিয়ে আসে ওর মায়ের কাছে দিত। সেটা প্রতিদিন একদিন থেকে একদিন বাদেই কচুর শাকটা রান্না করতো, আর সেই সাথে শুকনা মরিচ মানে শুকনা ঝাল আর কি ভেজে রেখে দিত কৌটা ভরে। ওই শুকনো ঝাল ডলে আর কচুর শাক দিয়ে ভাত খেত। বলতো খুবই মজা লাগছে, কিন্তু তখন বুঝতাম না যে এই রকম মজা কি করে লাগে কচু শাকে। শুধু ভাবতাম এত কিছু বাদ দিয়ে থুয়ে কেন কচু শাকটাই তারা এত মজা করে খায়। কিন্তু এখন সংসার করতে গেলে বুঝি যে কেন তারা এইভাবে করে করেছে। আসলে যাদের অনেক সামর্থ্য কম, যাদের এমনও হয়েছে যে মাসেও হয়তো একটা মাছ খেতে পারিনি, যে মাস চলে গেছে কিন্তু একটা মাছ কিনে খেতে পারিনি, তো তাদেরকে দেখতাম আর অনেকটা ভাবতাম অনেক কিছু। কিন্তু এখন সময়তে সব কিছুর প্রশ্নের উত্তরটা নিজেই পেয়ে গেছি। গ্রাম থেকে যে চালটা আনা হয়েছিল সেটা দুইটা ব্যারেলে রাখা হয়েছিল, তো একটা ব্যারেলের চাল ফুরিয়ে গেছে আর একটা ব্যারেলের চাল এখনও রয়েছে কিন্তু হাত দেওয়া হয়নি। সেই ব্যারেলটার উপরে আবার এই প্যাকেট চালগুলো থেকে গেছে। তো এই প্যাকেট চাল একটু একটু রান্না করে এগুলোও শেষ করতে চাচ্ছি, কেননা এগুলাও হয়তো আবার নষ্ট হয়ে যেতে পারে, এগুলোরও তো একটা মেয়াদ আছে।
তো যাই হোক, আমি প্রতিদিন ওই একটা করে প্যাকেট খুলি, আর একদিনও যায় আবার 2 দিনও যায়। যখন যেমন মানুষ থাকে বাসায় ঠিক সেই অনুযায়ী যায়। তো স্বাভাবিকভাবে একটা প্যাকেটে আমাদের 2 দিন চলে যায়। আর যাই হোক, চালটা ধুয়ে তারপরে আমি চালটা আগে গরম পানিতে দিয়ে দিলাম। চালটা আমি একবারে ধুয়ে বসাই না, কেননা হালকা একটু গরম পানিতে দিলে আমার মনে হয় ভাতটা খুব দ্রুত রান্না হয়ে যায়। সকাল থেকে যে কাজকর্মগুলো করেছিলাম, মানে রান্না বান্নাগুলো, তো সেগুলোর যত থালা বাসন ছিল সেগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। একবারে যে ওর সাথে কাজটা করে নিব সেটা তো হয়নি। তো এখন একটু সময় পেয়েছি, তো ভাবলাম এগুলো আগে কমপ্লিট করে নিই। আর এই ফিরে বেলুনটা তো প্রতিদিনই ধোয়া হয়, আর তার ভিতরে এত পরিমাণে আটা লাগে যে আমার ভীষণ বিরক্ত মনে হয়। মাঝে মধ্যে মনে হয় যে একটা সিলিকনের একটা ফিরের উপরে দেওয়ার যে ম্যাট, ওই ম্যাট একটা কিনে নিই। আমার ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তো আপুরা কিছু মনে করবেন না, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা আপু আমাকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটি, তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপলক্ষে তিনি বারবার আমাকে নক দিচ্ছেন যে আমি তার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করছি না। তো সে আপুদের ক্ষেত্রে আমি বলছি কথাটা, যদি সে আপুটা আমার ভিডিওটা দেখে থাকেন, আমি অবশ্যই আপনার আইডিতে ঢুকে আমি আপনাকে মেসেজ করেছি যে আপু এই ধরনের কমেন্ট কোনো চ্যানেলে যে করবেন না, তাতে কিন্তু আমাদের থেকে আপনার নিজেরই ক্ষতি বেশি হচ্ছে। কেননা এই ধরনের সাবমার্সাব করতে হয় না, আর এটা যদি করেন তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডাউন করে দিবে, আর আপনার চ্যানেলটা কিন্তু সহজে গ্রো হবে না। কাউকে সাবস্ক্রাইব করার জন্য কখনো প্রেশার দিতে হয় না, যেটা হবে সেটা এমনিতেই হবে, আর যেটা হবে না সেটা নাই হোক। কিন্তু এই যে সাবমার্সাব করছেন আপনারা, এটা কিন্তু ভালো নয়। তো গতকাল আমি আশ্চর্য হয়ে গেছিলাম একটা জিনিস দেখে, ফ্রিজে হঠাৎই কথা বলতে বলতে এরকি মেরে আমি এই শুকনো ঝালটা রেখে দিয়েছিলাম। তো শুকনো ঝালটা রেখে দেওয়ার পর দেখি যে সেই শুকনো ঝালটা বেশ তরতাজা ছিল এবং অনেক মানে মুচমুচেও ছিল। তো সে কারণে আমি অনেকগুলো শুকনো ঝাল ভেজে এখানে রেখে দিয়েছি, কেননা আমি যখনই ভাত খাই আমার একটু ঝালের প্রয়োজন হয়, আমি একটু ঝাল পছন্দ করি। তো আমার ভর্তা মাখাতে অথবা ঝাল পেঁয়াজ দিয়ে ভাত মাখানো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সে কারণে আমি এবার থেকে তো আর কৌটা খুঁজে বেড়ানো লাগবে না, অথবা পলিথিন খুঁজে বেড়ানো লাগবে না, জাস্ট ভেজে একটা পাটিতে করে নিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিলেই এই জিনিসটা হয়ে যাবে। তো আমার তো ভীষণ ভালো লাগছে যে বারবার গ্যাস অন, ওই ইন্ডাকশন অন করে করে আমাকে যে ভাজতে হতো, অথবা আলসেমি করে অনেক সময় ভাজতেও যেতাম না। তো একটা জিনিস তো বুঝতে পারলাম যে ফ্রিজে যদি ঝালটা রাখা হয় তাহলে সেই জিনিসটা মচমচে থাকে। তো এটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, ঘরের কাজবাজ একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে বেডটা ঝেড়ে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। গোসলে যাওয়ার আগে কিন্তু এই রুটিনগুলো মাফিক আমি প্রত্যেকটা দিন আমার গোসলে যাওয়ার আগে এই কাজগুলো করতেই হবে। গোসলে যাওয়ার আগে দেখব ঘরটা কেমন আছে, একদম পুরো রুম থেকে প্রত্যেককে বেরো করে দিব, বলবো যে বাইরে যাও একটু। তো ওদেরকে বেরো করে দিয়ে তারপরে জাস্ট আধা ঘন্টা মতো আমি টাইম নিয়ে আমি এখানে দুইটা রুমের বেড, তারপরে আমার যত ফার্নিচারের উপরগুলো পরিষ্কার করি, রুমটা একটু ঝাড়ু দিই এবং রুমটা মুছি। পুরোটা কমপ্লিট করে তারপর আমি একেবারে নিশ্চিন্ত হয়ে একটু গোসলে যাই। তাহলে যখন গোসল করে বাইরে বেরোই তখন একটা সুন্দর ফ্রেশ ভাব আসে, মনে হয় যে না আমার রুমটা অনেকটা গোছালো আছে। আর তখন কিন্তু গোসল করে এসে একটু ক্লান্তই লাগে, একটু রেস্টও নিতে পারি বসে, তাতে একটুও অঞ্জালা হয় না অথবা অস্বস্তিকরও বোধ হয় না।
ওয়ারড্রপের উপরটা তো যথেষ্ট পরিমাণে ময়লা হয়, আর সেগুলো প্রতিদিন এভাবে করে ঝাড়াটাও সম্ভব হয়ে ওঠে না। ফার্নিচারের যে খাদে খাদে যে ময়লাগুলো পড়ে, তো আজ একটু ভাবছি এগুলো একটু পরিষ্কার করে নিই। আর ওই ফার্নিচারটা আমি কালার করছিলাম, তারপরও অনেক জায়গায় পুটিং আসলে এটা তো অফিসিয়ালি মিস্ত্রি দিয়ে করা হয়নি, তো সেই কারণেই কিছু কিছু জায়গায় সাদা সাদা থেকে গেছে। আমার ঘরের রং বলেন, আমার ঘরের ফার্নিচারের কালার বলেন, সেগুলো বেশিরভাগই আমরা দুইজনেই করেছি, আমি এবং আমার হাজব্যান্ড। তো যাই হোক, নিজেদের কাজ নিজেরা টুকিটাকি করার চেষ্টা করি, আর তাতে আমাদের কোনো মানুষ অনেক সময় লজ্জা পায়, তো সেটা কিন্তু নয়। আর এইখানটা মশারিটা আমি বাবুই পাখির বাসার মতো করে বেঁধে রেখেছি। তো এটাও কিন্তু একটা ইউটিউবারে দেখে শিখেছি আমি। তো ওই ইউটিউবার অনেক বড় একজন ইউটিউবার, তো ওনার রেগুলার ভিডিওটা আমি দেখতাম। তো দেখতাম যে উনি মশারিটা তুলে এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে কী সুন্দর বাবুই পাখির বাসার মতো তৈরি করতো। তো ভাবতাম যে কেমন লাগবে, খারাপ লাগবে কি না, আমি পারবো কি না। তো চেষ্টা করে দেখলাম যে আল্লাহর রহমতে হয়ে গেছে। ঘরের কাজ তো পুরোটা কমপ্লিট করে এসেছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের সিঙ্কের উপরটা সুন্দর করে ভীম দিয়ে ডলে ঘষে তারপরে উঠিয়ে নিলাম, যেহেতু প্রতিদিনই রুটি তৈরি করা হচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গুঁড়ো গুঁড়ো আটা পড়ে থাকে, তো সেটা মুছলেও থেকে যায়। তো সে কারণে আমি আগে ভীম দিয়ে ডলে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর রুমটা তো ভালোভাবে গোছানো হয়ে গেছে। তো এবার বাইরে আসার পালা, তো বাইরে এসে সুন্দর করে আমার চারপাশটা একটু পরিষ্কার করে নিলাম। এই জায়গাটা যদি নোংরা থাকে, আর নোংরা হয়েই থাকে, যতই ঝাড় দিই না কেন মনে হয় কি এই তো আবার নোংরা হয়ে গেল। তো যতবার পারি চেষ্টা করি ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে রাখার। তো যাই হোক, সকালে একবার ঝাড় দিয়েছিলাম, আর এখন আরও একবার ঝাড় দিয়ে একটু করে গুছিয়ে নিচ্ছি। আমার রুম পুরো পরিষ্কার করে ফেলেছি, আর কোনো জায়গায় ময়লা বা অপরিষ্কার অগোছালো নাই। তো এখন নিশ্চিন্তে গোসলটা সেরে নিতে পারবো। তো এর ভিতরে দেখি আমার মেয়েটা আবার আটা মাখিয়ে খেলা করছিল, তো সে হাতটাই ফ্রিজে দিয়ে রাখছে। তো তার দাগটা কোনো মতে উঠছে না। এটা কিন্তু আমি 2 থেকে 3 দিন পর পরই পরিষ্কার করি ফ্রিজটা। তো ওই যে ছোটো মানুষ কি একটুখানি হাত দিয়ে রেখেছে বলে ফ্রিজটা আবার নোংরা হয়ে গেছে। তো সেই স্পটটা উঠানোর জন্য আমি আবার ক্লিন দিয়ে পরিষ্কার করে নিলাম। দুপুরের দিকে একটু বেশ 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে তাই উঠেছি। তো এখন ছাদ থেকে যে কাপড়গুলো আনছিলাম, তো সেগুলো তো দলা করা ছিল বাস্কেটের উপরে। তো ভাবছি যে এইটা আগে ভাঁজ করে নিই, ভাঁজ করে তারপর গোছাতে গোছাতে আসরের আজান দিয়ে দেবে, আর তারপর উজু করে নামাজটা পড়ে নেব। তো আমার আপুদের বলছি যে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।